দে দেম নাকি দে দে ধরেন এখন টিচার স্টুডেন্টদের বেশি চিনে অন্যান্য স্টুডেন্ট থেকে। একটা টিচার তার স্টুডেন্টকে বেশি চিনবে না অন্যান্য স্টুডেন্টদের থেকে। তো আমরা কি লিখবো? টিচার knows his students more than, এবং তাদের থেকে টিচার তার স্টুডেন্টদের বেশি তাদের দে বা দেন ইউজ করবো। কোনটা ইউজ করবো? দেন। কেন দেন নাকি দে? আমি বলতেছি যে টিচারের থেকে সরি স্টুডেন্টদের থেকে টিচাররা তাদের আরো বেশি চেনে। টিচার বেশি চেনে। কে চেনে? তুলনা কার সাথে কার হচ্ছে? টিচারের সাথে। ওই যে এখানে যে বসবে তার তুলনাটা কার সাথে হচ্ছে? স্টুডেন্টদের সাথে হচ্ছে। স্টুডেন্টদের সাথে স্টুডেন্টের তুলনা হচ্ছে না, টিচারের সাথে হচ্ছে। এখানে যে বসবে তার সাথে তুলনাটা কার হচ্ছে? টিচারের। টিচার বেশি জানে, সে কম জানে। তখন এখানে আবার কি হবে? ঠিক আছে। এখন দ্য টিচার মৌলিক বলা যায়। আমি একটু পার্সিয়ালিটি করি। হ্যাঁ, দ্য টিচার gave her better score একটা ছেলে একটা মেয়ে। ছেলের জন্য আমাদের প্রনাউনগুলো কি? he, his, সাবজেক্টে he, অবজেক্টে him, পসেসিভে his। তাহলে টিচার তাকে বেটার স্কোর দিয়েছে, মেয়েটাকে বেটার স্কোর দিয়েছে। কার থেকে? ছেলেটা। তুলনা কার সাথে কার হচ্ছে? এখানে যে বসবে তার সাথে তুলনাটা কার হচ্ছে? মেয়েটা। এর ফর্মটা কি? object. The teacher gave her object. অবজেক্টের সাথে তুলনা হচ্ছে, তাহলে এখান থেকে কোনটা বসবে? him object। এখানে কিন্তু আর কি বসবে না। কিন্তু the teacher gave her better attention। মেয়েটাকে টিচার খুব একটা অ্যাটেনশন দেয় নাই। দিছে কে? ওই ছেলেটা। ছেলেটা মনে করেন মেয়েটার প্রেমে পড়ে গেছে। তাহলে কি বেটার অ্যাটেনশন দিবে না সে টিচার থেকে? সে তাকায় থাকবে পুরো ক্লাস ওইদিকে। তখন তুলনা কার মধ্যে হচ্ছে? ওইখানে যে বসবে তার সাথে তুলনা কার হচ্ছে? টিচারের সাথে। কে বেশি অ্যাটেনশন দিচ্ছে? সে দিচ্ছে। ও টিচার এখন বেশি দিয়ে দিচ্ছে আমার অনুসারে। আচ্ছা যে দিচ্ছে তুলনা কার সাথে হচ্ছে? টিচারের সাথে। তখন আমি কি ইউজ করব? হি না হিম? হি ইউজ সাবজেক্টিভ ফর্ম। এই সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার নাকি? ক্লিয়ার? আমি বলছি দেখে বলতেছেন হ্যাঁ ক্লিয়ার। আর ক্লিয়ার হবে যখন আমি একটা সেন্টেন্স লিখতে দিই, একটা এক্সারসাইজ দিই।
কি নাকি একজন একজন করে দিই আপনি বলুন কি নাকি স্যার কি হবে স্যার? কি হবে পরে কি আপনি বলুন কোনটা হবে কি সবাই কি হবে না যদি ছেলের চাইতে যদি কুকুরকে বেশি ভালোবাসে তাহলে হিম হবে, আর যদি গার্লফ্রেন্ডের সাথে যদি ছেলের তুলনা করা হয় সেক্ষেত্রে কুকুরকে ভালোবাসার দিক থেকে যদি হয় তাহলে হি হবে, আর যদি মানে সে কাকে ভালোবাসে সেটার দিক থেকে হয় তাহলে হিম হবে। এই তো বুঝতে পারতেছেন। তাহলে আমি যদি বলি যে এখানে দুইটাই হবে হি হিম না, দুইটাই কারেক্ট, এটাও কারেক্ট এটাও কারেক্ট, কিন্তু আমি যখন হি লিখবো তখন বিষয়টা কি হয়ে যাবে, তুলনা কার সাথে হবে, গার্লফ্রেন্ডের সাথে কোন ক্ষেত্রে ভালোবাসা কুকুরকে ভালোবাসে, কুকুরকে তাহলে সে কুকুরটাকে বেশি ভালোবাসে এই হির থেকে, মেয়েটা ছেলে থেকে কুকুরটাকে বেশি ভালোবাসে। বা যখন আমি হিম লিখবো তখন ছেলেটার সাথে তুলনা হবে কার, কুকুরের। কুকুরের। কুকুর কি অবজেক্ট, কিন্তু এখানে আমরা হার দেখে মনে হতে পারে যে কি পসেসিভ ফর্ম দিয়ে দিই, কিন্তু এখানে কি হার মেইন ওয়ার্ড নাকি ডগ মেইন ওয়ার্ড, ঠিক আছে এই তো বুঝছেন, তাহলে এখন বুঝছেন ইজি মানে তুলনাটা বোঝাটাই আসলে হ্যাঁ তুলনাটা মানে আপনার অর্থ অনুযায়ী। এখন আপনি যদি বলতে চান ধরেন কি বলবো তুলনা হচ্ছে যেটাকে নিয়ে হবে ওইটা অনুযায়ী তো বুঝবে। তুলনা যেটা মনে একটু ক্লিয়ারলি বলুন। মানে যাকে তুলনাটা যার সাথে করতেছে তা ওইটা অনুযায়ী তো এটা হবে। হ্যাঁ ওইটা অনুযায়ী একটু বড় বড় সেটা যদি সাবজেক্ট হয় সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট হলে অবজেক্টিভ ফর্ম। এখন আমি বলি তাদের বাবা বা আমার বাবা, যাই বলি বাংলাটা লিখে দিই, হ্যাঁ বা একজনের নাম লিখি, বাংলাটা লেখাই একটু খারাপ, মার্সি খারাপ হবে। সহজ করি আপনার, আমরা তো বেসিক একদম আচ্ছা ঠিক আছে লেখা এটা ইংলিশ কি ইংলিশ ইংলিশে লেখাটা আজকে অনেক পড়া। রহিমা আমাকে তার চেয়ে বেশি টাকা দিয়েছে। কি হবে ইংলিশটা? আর বাকিরা রহিম gave me more money than he. একজন হি একজন হিন। এটা কেন হচ্ছে মানে
ভুল কাটা বলে ভুল কাটা আমারটা ঠিক। ঠিক আছে এইভাবে কথা বলবেন একদম কনফিডেন্স আপনারটা অবশ্যই ঠিক আপনারটাও ঠিক দুইটাই ঠিক এখন আমাদের সমস্যাটা হয় কোথায় এই ধরনের বাংলা সেন্টেন্স দেখলে আমরা আসলে বুঝি না যে সামনে এটার অর্থ দুইটা হতে পারে এটা অর্থ হতে পারে দুইটা একটা হচ্ছে রহিম আমাকে যত টাকা দিয়েছিল সে তার চেয়ে বেশি টাকা নাম্বার ওয়ান একটা এটা অর্থ আরেকটা হতে পারে সেটা হচ্ছে রহিম আমাকে যত একই সেন্টেন্স অর্থ হতে পারে যার কাছে যেটা হ্যাঁ আপনি যদি এটা বোঝাতে চান তখন কি লিখবেন বলেন এটা ইংলিশ লিখেন আগে 1 নম্বর দিয়ে 2 দিয়ে এটা ইংলিশ ইংলিশ লিখবো স্যার? হ্যাঁ অবশ্যই প্রথমটা ইংলিশ লিখেন পরেরটা ইংলিশ পারে না কি বলে টাকা দিয়েছিল কে রহিম রহিম তো সাবজেক্ট হচ্ছে রহিম দুইটা দিন দেখেন টাকা দেওয়া ইংলিশ গেইন এই আমি একটু শেয়ার করতে আপনাদের এখন সেন্টেন্স তৈরি করার ক্ষমতা হয় না আমাদের ভুল আসলে এটাকে ছোট করে এটার ইংলিশ হচ্ছে এটা এটার ইংলিশ হচ্ছে এটা এখন ড্যাশে শুধু আপনি বলেন কোনটা বুঝবেন প্রথমটাতে কি বুঝবেন প্রথমটাতে বসবে হিম। প্রথমটাতে বুঝবে হিম কেন অবজেক্টিভ সাবজেক্টিভ প্রথমে একজন প্রথমটাতে যে হিম বসবে শিওর সবাই একমত স্যার মাছ মানে হবে না নাকি? মাছ মাছ হচ্ছে বেশি বোঝায় এখানে হচ্ছে তার চেয়ে বেশি তখন আমরা বলি মো তুলনা হলে মো আর প্রথমটাতে কি হবে হিনা হিম সবাই বলছেন হিম কেন হিম বসানোর কারণ কি রোমের সাথে তুলনা কার হচ্ছে সেটা দেখ ওই যে এখানে আমরা যে হি আর হিমটা বসাবো
ধরেন যে এখানে কিছু একটা বসানো, সেটা বাংলাটা কোথায়? এই সেন্টেন্সে এটা বাংলাটা কোথায়? সে। এখানে যে আমি হিটার বা হিমটা লিখবো সেটা বাংলাটা কি? সে। এখানে যে আমি হিটা হিম লিখবো সেটা বাংলাটা কি? হিমটা লিখবো সেটা বাংলাটা কি? হিম হিম তার আছে না, আছে বললে আপনারা আবার আপনাদের জন্য বাংলা যে এসেছে, এখানে যে ইংলিশটা লিখবো সেটা বাংলাটা কোথায়? তাকে। তাকে আছে তাকে। আমি প্রথমটা থেকে চিন্তা করি যে এখানে সে, এখানে যেটা ইংলিশটা বসাবো সেটার বাংলা হচ্ছে সে। দেখেন তার সাথে তুলনা কার হচ্ছে? রহিমের সাথে। তার সাথে তুলনা হচ্ছে রহিমের। কারণ আমাকে রহিম যত টাকা দিয়েছিল সে কি সে বেশিছিল। আচ্ছা কম লিখি whatever, এগুলা তো আমাদের ফোকাসের জায়গা হচ্ছে এটা। তবে সে সাথে তুলনা কার হচ্ছে? রহিম কি সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট। কি লিখবো? হিম হবে, এখানে কি হবে? বুঝছেন? এইটুকু বুঝছেন? এবার নিচেরটাতে আসি। রহিম আমাকে যত টাকা দিয়েছিল তাকে এর চেয়ে কম দিয়েছিল। এখন এই তাকের সাথে কার তুলনা হচ্ছে? আমাকে এর তুলনা হচ্ছে, যে কি অবজেক্ট। এখন আমি এখানে কি লিখবো? এটা ডিপেন্ড করে, কোনোটাই ভুল না, হিও ভুল না, হিমও ভুল না, গ্রামাটিক্যাল কোনোটাই ভুল না। বিষয়টা কি যে আপনার অর্থটা চেঞ্জ হয়ে যাবে। একই কথা, অর্থ চেঞ্জ হয়ে যাবে। একবার যদি কি লিখেন তুলনা চলে যাবে সাবজেক্টের সাথে, হিম লিখলে অবজেক্টের সাথে। ঠিক আছে? এখনই বুঝবে না, কারণ এখন তো আমি সেন্টেন্স পড়াই নাই, ধীরে ধীরে আসবো। কিন্তু এটার ইংলিশ অবশ্যই বলবেন সে আমার থেকে ভালো ইংলিশ লিখে। এতক্ষণ কি করেন? সে আমার থেকে ভালো, সে আমার থেকে ভালো। সেটা কি সাবজেক্টে না? He is better than। এখানে যে আমিটা বসবো তার সাথে তুলনা, সাবজেক্টের সাথে এর সাথে তুলনা, তখন কি লিখবো? I। সে আমার থেকে ভালো, he is better than I, not me। অবজেক্টের সাথে তুলনা হলে তখন অবজেক্টের হ্যাঁ বড় হয়ে যাবে। বড় করতে হয় এই কারণে, কারণ আমি ছোট সাবজেক্ট, এখানে তো অবজেক্ট ছিল না। he is better than I, কি অবজেক্ট এখানে? আচ্ছা অবজেক্ট নাই। তো আমি যখন অবজেক্ট অ্যাড করতে যাই তখন আমার সেন্টেন্স একটু বড় হবে। যাই হোক, তো আজকে আমরা করব সেন্টেন্সের ছোট ছোট অনেকগুলো স্ট্রাকচার। মোস্ট ইম্পর্টেন্টলি ভার্ব। একটা ইংলিশ বা যে কোনো ভাষায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভার্ব। ভার্ব চিন্তা করা। সো ভার্বকে যে কিভাবে কত দিক থেকে ক্লাসিফিকেশন করা যায় সেটা আমরা আজকে শিখবো। তার আগে আমি এর আগে একটা আইডিয়া দিয়ে রেখেছিলাম যে প্রত্যেক সেন্টেন্সে অবশ্যই কি লাগে? একটা আর কি লাগে? ফাইনিং ভার্ব, তারপর অবজেক্ট, এইগুলো একদম সূরার মতো মুখস্থ করে রাখবেন কোনটাতে কি বলছে। তাহলে টোটাল কয়টা ভাগ আমাদের একটা সেন্টেন্স হতে পারে? চারটা। আমরা একটা বলছিলাম কমপ্লিমেন্ট, সেটা আমরা একটু পরে গিয়ে একদিন ডিসকাস করব। কিন্তু বেসিক্যালি সেন্টেন্সকে আসলে ভাগ করা হয় দুইটা ভাগে, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সেন্টেন্স মূলত দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি সাবজেক্ট আর প্রেডিকেট। ওই প্রেডিকেটটাই আবার প্রেডিকেটের বিভিন্ন অংশের নাম হচ্ছে ফাইনাল ভার্ব, অবজেক্ট, আমরা বলি he, a, me, a pen, a coaching, লিখতে হবে না, এগুলো বুঝেন। ক্লাসে শিখবেন, ভবিষ্যতে যাতে পড়ানো হয়। তাহলে একটা সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করা হয়, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। হোয়াট ইজ সাবজেক্ট? এটা লিখে রাখেন যে সাবজেক্টের পাশে লিখেন হোয়াট ইজ সাবজেক্ট, যাতে না ভুল হয় কখনো।
সাবজেক্ট কি যে কাজ করে অথবা যাকে বর্ণনা করা হয় বললাম যে কাজ করবে অথবা যাকে বর্ণনা করা হবে একটা সেন্টেন্সে যে কাজ করে বা যাকে বর্ণনা করা হয় সে হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট বাদে বাকি যা আছে সবই কি প্রেডিকেট তাহলে বলুন তো এই সেন্টেন্সের প্রেডিকেট কি He gave me a pen at coaching yesterday. কে প্রেডিকেট হি ছাড়া বাকি হি ছাড়া বাকি সবটা যে gave me a pen at coaching yesterday টোটালটা কি প্রেডিকেট সো প্রেডিকেট কে আবার কয়টা ভাগে ভাগ করা হয় তিনটা ফাইনাইট ভার্ব অবজেক্ট এন্ড ভার্ব হিয়ার কে ফাইনাইট ভার্ব gave কেন gave ফাইনাইট ভার্ব গেটকে চেঞ্জ আমরা যদি টেন্স চেঞ্জ করে যায় টেন্সটা চেঞ্জ করি তাহলে গেটটাও চেঞ্জ হয়ে যাবে যেমন আমরা যদি ভবিষ্যতের কথা বলি হি উইল গিভ হ্যাঁ যদি প্রেজেন্টের কথা বলি হি গিভস এরকম হয়ে যায় তার মানে এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব মিটা কি অবজেক্ট কেন কেন মিটা অবজেক্ট আমরা অবজেক্টের সংজ্ঞা কি বলছিলাম কি মানে অবজেক্টের পাশে লিখে রাখেন যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দিয়ে কোশ্চেন করতে হবে ঠিক আছে তাহলে কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি উত্তরে আসি কি মি তার মানে মিটা কি অবজেক্ট তারপর আর কোন অবজেক্ট আছে এই সেন্টেন্সে পেন আপেল এ পেন কি দিয়েছিল একটা কলম মানে এই পেনটা কি এটাও একটা অবজেক্ট এটা অবজেক্ট এটা অবজেক্ট এরপর অ্যাড কোচিং দিয়ে কি বোঝায় জিনিসটা দিয়ে বোঝায় স্থান কি বোঝায় স্থান অ্যাড কোচিং স্থান এবং ইয়েস্টারডে দিয়ে কি বোঝায় সময় তাহলে ভার্বকে যখন আমরা হোয়ার হোয়েন হাউ অথবা হোয়াই দিয়ে কোশ্চেন করি মানে কি কোথায় কখন কিভাবে কেন এগুলো দিয়ে কোশ্চেন করি তখন আমরা অ্যাডভার্বিয়াল লিখে রাখেন অ্যাডভার্বিয়ালের পাশে আমরা যেদিন অ্যাডভার্বিয়াল ক্লাস করবো ওইদিন আগে একটু বিস্তারিত করবো অ্যাডভার্বিয়াল নিয়ে আজকে করবো না শুধু এইটুকু লিখে রাখেন যে কোথায় কখন কিভাবে এবং কেন স্যার অ্যাডভার্বিয়াল তাহলে ইয়েস্টারডে অ্যাড কোচিং অ্যাডভার্বিয়াল ইয়েস্টারডে এটা কোথায় কখন কিভাবে কেন আরো অ্যাড হবে আমরা অ্যাডভার্বিয়াল ক্লাসে সেগুলো অ্যাড করব আচ্ছা লেকচার শিটে দেখবেন যে কোর্স আর তো বলছিলাম ঠিক নেই ঠিক করে লেকচার শিটে একটু মধ্যে আছে লেকচার শিটে পাই যেমন লেকচার শিটে বলা আছে যে প্রথমে বসে সাবজেক্ট পরে বসে অবজেক্ট পরে বসে প্রথমে বসে সাবজেক্ট পরে ভার্ব পরে অবজেক্ট কিন্তু সব জায়গায় কি অবজেক্ট থাকে না সব জায়গায় অবজেক্ট থাকে না তাহলে আমরা এটাকে অবজেক্ট বলবো না আমরা জিজ্ঞাসা করছেন যে কেন এটা লেখা হয়েছে সাবজেক্ট ফাইনাইট ভার্ব বলে না শুধু ভার্ব বলছে তারা বলে এটা বেসিক স্ট্রাকচার বেসিক স্ট্রাকচার আসলে এটা না আমাদের অনেক সেন্টেন্সে অবজেক্ট থাকে তো আমরা অনেক সময় মানুষ যদি আমরা বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তখন আমি যদি বলি আই গো টু স্কুল তখন হিসেব অনুযায়ী এটা হয়ে যায় কোথায় দিয়ে প্রশ্ন করলাম এটা পাই তখন এটাকে আমরা তাহলে প্রথম থেকে আমরা সঠিকটা শিখবো যেটা অবজেক্ট না এবং একটা সেন্টেন্সে একটা অবজেক্ট ম্যান্ডেটরি না কোনটা ম্যান্ডেটরি সাবজেক্ট এই দুটো আমরা শুধু মনে রাখবো তাহলে এটা হচ্ছে কি কেন এটা অবজেক্ট না অবজেক্ট নেই না এই সেন্টেন্স অবজেক্ট না থাকতে হবে এরকম কোনো কথা ঠিক আছে আমরা সঠিকটা শিখবো শুরু থেকে উল্টাপাল্টা জিনিস শিখবো ক্লিয়ার এইটুকু ক্লিয়ার তাহলে সেন্টেন্সের প্রধান ভাগ কয়টা
দুইটা সাবজেক্ট এন্ড Predicate. যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সে সাবজেক্ট, যা বলা হয় তা হচ্ছে প্রেডিকেট। তিন প্রকার: ফাইনাইট ভার্ব, অবজেক্ট, ফাইনাইট ভার্ব কোনটা? যেটা টেন্স অনুযায়ী বদলে যায়, যে ভার্বটা টেন্স অনুযায়ী বদলে যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপর অবজেক্ট, কি বা কাকে কি অথবা কাকে দিয়ে কোশ্চেন করে সেটা উত্তর পাই, সেটা হচ্ছে অবজেক্ট। কোনটা অ্যাডভার্বিয়াল? কোথায়, কখন, কিভাবে, কেন দিয়ে কোশ্চেন করে আমরা পাই অ্যাডভার্বিয়াল। এইটুকু তো ক্লিয়ার না? অ্যাডভার্ব কি বলছেন স্যার? কোথায়, কখন, কিভাবে, কেন, এগুলো দিয়ে কোশ্চেন করে। সাবজেক্টে কি বলছিলেন? যে কাজ করবে অথবা যাকে ডেসক্রাইব করা হবে বা বর্ণনা করা হবে, যাকে বর্ণনা করা হবে। এই জিনিসটা আমি একটু ভেঙে বলি, যেমন হি প্লেস ক্রিকেট, ইজ ক্রিকেটার। হি প্লেস ক্রিকেট, সে ফুটবল, সরি ক্রিকেট। তাহলে এখানে খেলাটা হচ্ছে ভার্ব, কাজ করা। কি করে? যে কাজ করে সে সাবজেক্ট। এখানে কি ইজ দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে? হি ইজ এ ক্রিকেটার, এটা দিয়ে তাকে ডেসক্রাইব করা হচ্ছে, তাকে ডেসক্রাইব করা হচ্ছে, তখন সেটা হচ্ছে কি সাবজেক্ট। ঠিক আছে? তাহলে হয় যে কাজ করবে, নয়তো সে যাকে ডেসক্রাইব করা হবে সে হচ্ছে সাবজেক্ট। ওকে, পরে ফাইনাইট ভার্ব বললাম, অবজেক্ট বললাম, অ্যাডভার্ব বললাম। এটা অবজেক্ট, এটা অবজেক্ট। এই দুইটা অবজেক্টের দুইটা নাম হয়, একটাকে আমরা বলি ডিরেক্ট আর একটাকে বলি ইনডিরেক্ট। স্যার রিলেশনশিপ নিয়ে বিষয় সামনে সো একটাকে বলতেছি আমরা ডিরেক্ট, একটাকে ইনডিরেক্ট। কোনটাকে ডিরেক্ট বলবো? কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে ডিরেক্ট। কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা ইনডাইরেক্ট। কি দিয়ে? অবজেক্ট কি বুঝা? He gave me a pen. তাহলে আমরা অবজেক্টের সঙ্গে করছিলাম কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। এখন কথা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা ডিরেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা ইনডিরেক্ট। এবং একটা সেন্টেন্সে যদি ডিরেক্ট ইনডিরেক্ট একসাথে থাকে তাহলে প্রথমে বসাতে হয় ইনডিরেক্ট, পরে বসাতে হয় ডিরেক্ট। জি স্যার, কি বলছেন? কোন সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে প্রথমে ইনডিরেক্ট বসবে, পরে ডিরেক্ট বসবে। যেমন মিটা আগে বসছে, পেনটা কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট। প্রথমে স্যার ইনডিরেক্ট বলতে দুইটা থাকলে অবজেক্ট এখন অবজেক্ট দুইটা থাকলে আমাদের প্রশ্ন আসে ডিরেক্ট নাকি ইনডিরেক্ট। একটা থাকলে সেটাই ডিরেক্ট, ঠিক আছে? একটা থাকলে সেটাই ডিরেক্ট। যেমন ধরেন হি নোজ মি, সে আমাকে চেনে। কয়টা অবজেক্ট এখানে? একটাই, সেটা হচ্ছে মি। কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে? কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে? কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসলে আমরা কি বলি সেটাকে ইনডিরেক্ট বলি। কিন্তু ওই সেন্টেন্সে যেহেতু একটাই অবজেক্ট তখন কি বলবো? এটাকে ডিরেক্ট বলবো। যেমন হি টিচেস আস। কিভাবে পাবো আস? কাকে দিয়ে কোশ্চেন করে। কিন্তু কাকে দিয়ে কোশ্চেন করলে কি বলছি? ইনডিরেক্ট। কিন্তু এখানে যদি একটা অবজেক্ট এটাই ডিরেক্ট, আর এখানে যেহেতু দুইটা অবজেক্ট তখন কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট। কোনটা আগে বসবে? ইনডিরেক্ট। এটুকু জানলে হবে। ওকে আবার রিপিট করি। সেন্টেন্স যদি আমরা ভাগ করি কয়টা ভাগ পাই? দুইটা। কি কি? সাবজেক্ট, প্রেডিকেট, প্রেডিকেট। কোনটা সাবজেক্ট? ব্যাখ্যা করানো হয় যে কাজ করে অথবা যাকে বর্ণনা করা হয়। তারপর আমাদের আছে প্রেডিকেট। প্রেডিকেটের কয়টা অংশ? তিনটা অংশ। কি কি? ইনিট,
ফাইনাইট ভার্ব অবজেক্ট ফাইনাইট ভার্ব কাকে বলে যাকে চেঞ্জ করে পারসন অনুযায়ী যেটা চেঞ্জ হয় পারসন এবং টেন্স অনুযায়ী যেটা বদলাবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব ওকে এরপর অবজেক্ট কি বা কাটি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা অবজেক্ট কোনটা ডিরেক্ট অবজেক্ট আর কোনটা ইনডিরেক্ট কখন যদি দুইটা থাকে আর যদি একটা থাকে তাহলে সেটাই ডিরেক্ট ইনডিরেক্ট একসাথে বসলে কোনটা আগে বসে ইনডিরেক্ট সহজ ভাষায় বুঝাই দিলাম এখানে আর কঠিন করে কিছু নাই আমরা যেটা নিয়ে আলোচনা করবো which is verb আচ্ছা তার আগে কোনো এক্সারসাইজ আছে ওকে পেজ নাম্বার 5 বের করেন 3.1 এটা কি বলছে আন্ডারলাইন দ্য প্রেডিকেটটা আন্ডারলাইন করুন Page number 5, it says 3.1, underline the predicate. नीचे एकदम 3.1 প্রথমটাতে কোনটা প্রেডিকেট লিভ দ্য হাউস তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমার পড়ছি প্রেডিকেট হচ্ছে লেফট দ্য হাউস এর মধ্যে লেফট হচ্ছে ফাইনাইট ভার্ব দ্য হাউস কি হাউস অ্যাডভার্বিয়াল জায়গা বোঝাচ্ছে জায়গা বোঝাচ্ছে তো অ্যাডভার্বিয়াল অবজেক্ট হবে মেবি দ্যাটস অবজেক্ট হলে জায়গা বোঝাচ্ছে কোথায় কি ছেড়ে গিয়েছিল বাড়ি কোথায় হ্যাঁ কোথায় ছেড়ে গিয়েছিল বলা যায় তাহলে অবজেক্ট স্যার যে বলতাম he left for office অফিসের জন্য বের হয়েছিল অফিসে যাওয়ার জন্য তখন সেটা জায়গা বোঝাচ্ছে ফর অফিস he left the house
বা অর্চি লেফট দ্য হাউস, অর্চি বাড়ি ছেড়েছিল। কি ছেড়েছিল? বাড়ি ছেড়েছিল। এখানে কিন্তু জায়গা বোঝাচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা কি? অবজেক্ট, ঠিক আছে? এটা অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলো? মূল কথা হচ্ছে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দেখবো, যদি উত্তর আসে তাহলে এটা অবজেক্ট, জায়গা বোঝায় যাবে। আর যদি না আসে উত্তর, তখন হচ্ছে আমরা চিন্তা করবো এটা অ্যাডভার্ব কিনা। নাম্বার 2, the cat is asleep. Is asleep. Many people found this book helpful. Found this book Found this book helpful. এরপর in the class B plus. In the class. Only got a B plus. only got a B plus. পুরাটাই সাবজেক্ট এর Oh, the best student in the class. ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। E number Is a developing. is a development. is a developing তারপর At the shop At the corner of the Street is where street is where সাবজেক্ট কোনটা বলছেন? I live. I. শুধু আই তো বিল্ডিং কথা এটা তো আপনাদের আপনাদের আমাকে এটা বোঝাও আসলে the building is the corner of the street. of this. এটা কি বোঝাবো এখন? স্টুডেন্টদের লেভেল না দেখে এক্সারসাইজ দিয়ে দিলে তো সমস্যা। এটা দেওয়া উচিত ছিল 10 নম্বর লেকচারে, এখন দিয়ে দিচ্ছি। বলেন যে আমার ভালো লাগবে যে আপনি কেমন বুঝছেন। আচ্ছা ঠিক আছে, এটা আসলে আপনার বোঝার কথা না, কারণ এটা সিম্পল সেন্টেন্স না, এটা কমপ্লেক্স সেন্টেন্স না বুঝে এটা আসলে কিভাবে বুঝবেন? আমি একটা ভাবে বুঝাই, সেটা হচ্ছে যে চিন্তা করেন যে এখানে যদি আমি টেন্সটা চেঞ্জ করি, কয়টা ভার্ব চেঞ্জ হবে? টেন্স চেঞ্জ করি। যে রাস্তার পাশে যে বিল্ডিংটা, এটা হলো যেখানে আমি থাকি। দুইটা Is a live. is a live. দুইটা চেঞ্জ হয়ে যাবে না? যে রাস্তার পাশে যে বিল্ডিংটা ছিল, সেটা হলো যেখানে আমি থাকতাম। দুইটা চেঞ্জ হয়ে যাবে না? আমার দুইটা ফাইনাল ভার্ব। একটা সেন্টেন্সে দুইটা ফাইনাল ভার্ব থাকতে পারে। তার মানে এখানে বুঝতে হবে যে এখানে দুইটা ক্লজ আছে। দুইটা ক্লজ মানে দুইটা ফাইনাল ভার্ব, যেটা একটা অংশ হচ্ছে এটা, একটা অংশ হচ্ছে এটা। এটাকে বলে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। পরে শিখবো, সমস্যা নেই। ঠিক আছে, প্রত্যেকটা ক্লজে আমার কি থাকবে? একটা করে সাবজেক্ট, একটা করে ফাইনাল ভার্ব। তাহলে এখানে কয়টা ক্লজ? দুইটা ক্লজ। সাবজেক্ট থাকে দুইটা সাবজেক্ট। কয়টা ফাইনাল ভার্ব থাকে? দুইটা। প্রথমটা সাবজেক্ট কে? the Building at the corner. টোটালটা মিলে হচ্ছে সাবজেক্ট। দ্য বিল্ডিং এট দ্য কর্নার। এখানে প্রেডিকেট আছে শুধুমাত্র ইজ। ঠিক আছে, এরপরের ক্লজ where I live কি সাবজেক্ট? I হচ্ছে সাবজেক্ট, where I live হচ্ছে প্রেডিকেট। এটা একটু কঠিন, এটা আমরা পরে শিখব ভবিষ্যতে। কমপ্লেক্স সেন্টেন্স আপনাদের দেওয়া উচিত হয়, যাই হোক। নাম্বার 9, বাট এই জিনিসটা তো বুঝছেন না, সরি এই জিনিসটা তো বুঝছেন যে ভার্ব কিভাবে বের করতে হয়। ফাইনাল ভার্ব দুইটা ছিল, মানে কি ক্লজ কয়টা? দুইটা। এই জিনিসটা একটু মনে রাখেন, আমরা ভবিষ্যতে আরো বিস্তারিত শিখব। আমার কি কোনো বাড়াই না, আপনার ঠান্ডা লাগছে। এরপর কে সাবজেক্ট? I. তাহলে প্রেডিকেট কোনটা? At zoo. At the zoo, saw a street Saw. zebra. At the zoo, saw a striped zebra. এখানে সটা কি? So finally, Final verb. অবজেক্ট কোনটা? অবজেক্ট আছে? object. I strip zebra. Street zebra. Right? Zebra. Zebra, এটা হচ্ছে কি অবজেক্ট। আর at the zoo, Adverb. Adverb. অনেক সময় দেখা যায় যে সাবজেক্টের আগে আমরা অ্যাডভার্বিয়াল নিয়ে আসি, কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে? একটা কমা দিতে হবে। adverbial আর কি সব সময় কি পজিশন বসে? অ্যাডভার্বিয়ালের আগে সেটা আমরা অ্যাডভার্বের ক্লাসে পড়ব।
বিষয়টা এটাই, আমাদের আগে যখন প্রিপোজিশন বসে তখন সেটা একবার করে। H Likes tea. likes tea দুইটা জি স্যার। সাবজেক্ট কয়টা দুইটা। I আর হচ্ছে Very. তাহলে এটাও হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সেও দুইটা ক্লজ থাকে, তো দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল বা দুইটা প্রেডিকেট থাকে। ঠিক আছে, সাবজেক্ট প্রেডিকেট বুঝছেন? জি স্যার। যেটা দেওয়ার কথা সেটা দিতাম। কোনটা সাবজেক্ট? তার সম্পর্কে বলা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে কার সম্পর্কে বলা হচ্ছে সেটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা ভার্বটা আইডেন্টিফাই করব। আর হয় বা আছে, কি আছে? নদী। এই নদীগুলো হচ্ছে কি? Subject. নদী সম্পর্কে বলা হচ্ছে। কার থাকা সম্পর্কে বলা হচ্ছে? নদী। ঠিক আছে, স্যার একটা জিনিস মাথায় আসলে এটাও বলে দিই যে হি ইজ এ টিচার। ইজ যখন ভার্ব হিসেবে বসে বা বি ভার্ব যখন ভার্ব হিসেবে বসে তখন কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটা কিন্তু অবজেক্ট না, কারণ ইজ এর কখনো অবজেক্ট থাকে ইজ এর কখনো কি থাকবে না, অবজেক্ট থাকবে না। এরপরে যেটা বলবো সেটাকে আমরা কমপ্লিমেন্ট, যে বলছিলাম না একটা কাজ আছে কমপ্লিমেন্ট। তাহলে ধীরে ধীরে আমরা এগুলা দেখবো যে কোনটা কমপ্লিমেন্ট। যাই হোক, তাহলে এই যে এখানে দেখেন যে আছে, কি আছে? নদী আছে। নদী আছে, কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই। নরমালি কি পাই? অবজেক্ট পাই না? কিন্তু এখানে আসলে যেহেতু আমি কি বলছি বি ভার্বের কি হয় না, অবজেক্ট হয় না, কি দিয়ে যেটা পাই সেটাই হচ্ছে সাবজেক্ট। এখানে নদী সম্পর্কে বলছে, তো সাবজেক্ট হচ্ছে মেনি রিভার্স। এই ধরনের হিয়ার দেয়ার দিয়ে যখন সেন্টেন্স শুরু হয়, হিয়ার এবং দেয়ার দিয়ে যখন সেন্টেন্স শুরু হয়, কখন শুরু হয়? যখন আমি বুঝতে পারি না যে সাবজেক্ট কি হবে, কোনটা হবে। যে এখানে অনেক চেয়ার আছে, ইংলিশ কি? এখানে কিন্তু আমরা নরমালি সাবজেক্টের জন্য আগে পেতাম, সেভাবে পাই। এবার যে বৃষ্টি হচ্ছে, ইংলিশ কি? ইটস রেইনি। ইট কোথায় আসছে? সাবজেক্ট আমাদের নাই, তখন আমরা কি করি? ইট ইউজ করি। এগুলো আমরা কয়েকটা এক্সেপশনাল। তাহলে এই যে একটা হচ্ছে ইট আর একটা কি দেয়ার। দেয়ারটা কখন ইউজ করা হয়? কোন জায়গায় কোনো কিছু থাকা বোঝাতে। কোন জায়গায় কোনো কিছু আছে তখন আমরা সেন্টেন্সটা কি দিয়ে তৈরি করব? দেয়ার দিয়ে তৈরি করব। সেখানে কি থাকে না, সাবজেক্টটা নরমালি খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, এইজন্য আমরা কখন দেয়ার ইউজ করব? থাকা বোঝাতে। কোন জায়গায় কোনো কিছু থাকা বোঝাতে। রাত হয়েছে, কে সাবজেক্ট আছে? নাই, তখন আমরা এই যেরকম প্রকৃতির বিষয়গুলো, বৃষ্টি হয়, রাত হয়, দিন হয়, তখন আমরা ইউজ করি ইটকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। ইট ইজ কি বলবো এটাকে? প্রাকৃতিক রাত পরে প্রাকৃতিক কি এগুলা ঘটা বোঝা। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং। রাত হয়েছে, ইট হ্যাজ বিন নাইট। সকাল হয়েছে, ইট ইজ বিন মর্নিং। এগুলো এক্সেপশনাল, এগুলো তো আসলে কোনো রুলস হয় না, এগুলো এমনি মুখস্থ করতে হয়। মনে থাকবে ইট কখন ইউজ করি? প্রাকৃতিক ভাবে কোনো কিছু ঘটলে, তো রাত হয়, বৃষ্টি হয়, ঘূর্ণিঝড় হয়, এটা। যাই হোক, এক্সেপশনাল বেশি ঢুকে গেলে আপনাদের কাছে কঠিন মনে হবে। এক্সেপশনাল আমরা ধীরে ধীরে, আপাতত বেসিক হচ্ছে
সেন্টেন্সের তিনটা ভাগ হয়, একটা হচ্ছে কি সাবজেক্ট Subject, প্রেডিকেট প্রেডিকেট তিন প্রকার, অবজেক্ট, কানেক্ট ভার্ব, অ্যাডভার্ব। Subject verb, অবজেক্ট কেবল দুই ভাগে ভাগ করা হয়, ডিরেক্ট, Indirect. ডিরেক্ট। এখানে শীটে অনেক কিছু লেখা আছে, এত কিছু দরকার নাই। কি দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট, Indirect. এখানে কি লেখা আছে আমাদের দেখতে হবে। এবার আসি আমরা ভার্বের চ্যাপ্টার, আমাদের মেইন আজকের যে লেকচার শিট সেটার মেইন জিনিস হচ্ছে ভার্ব। সবাই তো ভার্বের সংজ্ঞাটা কি বলছে? কর্তা যা করতে ঠিক আছে, কি লিখছে সেটা হবে। Verbs are the words that show actions, এটা কি বলছে? State of being। তাহলে ভার্ব হলো সেই ওয়ার্ড যেটা অ্যাকশন এবং স্টেট অফ বিং কে বোঝায়। এখানে আমাদের সংজ্ঞাতে দুইটা জিনিস চলে আসে, ভার্ব ইজ ইকুয়াল টু অ্যাকশন, ভার্ব ইজ ইকুয়াল টু স্টেট। এটা পরবর্তীতে এক্সপ্লেইন করে লেখা নাই, কিন্তু এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, এই অ্যাকশন এবং স্টেটের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ভার্বের সংজ্ঞায় লেখা আছে যে ভার্ব হচ্ছে সেই ওয়ার্ড যেটা অ্যাকশন বোঝায় অথবা স্টেট অফ বিং বোঝায় বা স্টেট বোঝায়। ভার্ব কত প্রকার প্রধানত? অ্যাকশন ভার্ব, সেটা আমরা জানি। একই জিনিস অনেকভাবে ক্লাসিফাই করা যায়। যেমন আমাকে যখন প্রাণী হিসেবে ক্লাসিফাই করা হবে, তখন আমি মানুষ, অন্য একটা প্রাণী হয়তো কুকুর হতে পারে, বিড়াল হতে পারে। আমাকে আবার যখন আমার প্রফেশনাল দিক থেকে ক্লাসিফাই করা হবে, আমি টিচার, অন্য কেউ অন্য কিছু একটা হতে পারে, এরকম। একই ভার্বকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়, অনেকগুলা পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ থেকে। একটা পার্সপেক্টিভ হচ্ছে ভার্ব আমরা দুই প্রকার, একটা হচ্ছে কি অ্যাকশন, একটা স্টেট। কোনগুলো অ্যাকশন? ওটাকে যেটা বললাম যে হি প্লেস ক্রিকেট, কি বোঝায়? সে একটা কাজ করছে, এই দিয়ে কি বোঝায়? একটা কাজ করছে। তখন এটা কেমন ভার্ব? Action verb. আমরা বলছি হি ইজ এ ক্রিকেটার, তখন সেটা একটা State. স্টেট। লিস্টটা হচ্ছে স্টেট ভার্ব, লিস্টটা কি? অ্যাকশন ভার্ব। ধরেন আমি বললাম আই হ্যাভ এ বাইক, এখানে ভার্বটা হচ্ছে হ্যাভ। অ্যাকশন নাকি স্টেট? State. স্টেট কোন কাজ করা বোঝাচ্ছে? যে আমি কি কোন কাজ করছি এখানে? না, আমার একটা গাড়ি আছে বা আছে বাইক আছে, তখন কি হ্যাভটা কি কেমন ভার্ব? State. স্টেট ভার্ব। তাহলে যত বি ভার্ব আছে, বি বিকাম হ্যাভ এবং লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি সেটা বোঝাচ্ছি। এখন কিন্তু গরমটা একটু বেশি লাগছে, একটু কমাই দিই না। He's looking at me. He looks. সে আমার দিকে তাকিয়ে আছে, তাকে বিষণ্ণ দেখাচ্ছে। প্রথমটাতে কি ভার্ব? Is looking. Is looking. তাকিয়ে আছে। তাকিয়ে আছে। আচ্ছা। টোটালটা মিলে কি? ভার্ব। পরেরটাতে কি ভার্ব? looks at, তাকে বিষণ্ণ দেখাচ্ছে। দুইটাতেই লুক হচ্ছে ভার্ব। এখানেও লুক ভার্ব, ওইখানেও লুক ভার্ব। কিন্তু এটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে, ওটা দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে। তাকিয়ে থাকা একটা কাজ, সে আমাদেরকে তাকিয়ে আছে, ওখানে এটাকে আমরা কি বলবো? এই লুকটাকে আমরা বলবো অ্যাকশন ভার্ব। তাকে বিষণ্ণ দেখাচ্ছে, এখানে সে কোনো কাজ করছে না, তখন এই লুকটা কি? স্টেট ভার্ব। মানে যেটা দিয়ে কাজ করা বোঝায় সেটা অ্যাকশন ভার্ব, যেটা দিয়ে কাজ করা বোঝায় না সেটা স্টেট ভার্ব। এরকম লুকস, তারপর সাউন্ডস, the song sounds sweet, গানটা খুব মিষ্টি শোনায়।
তাহলে কি এখানে কোনো কাজ করছে গানটা? জি সাউন্ডসটা কি একটা লিঙ্কিং ভার্ব। এরকম লুক, সাউন্ড, স্মেলস, দ্য ফ্লাওয়ার স্মেলস গুড, ফুলটার গন্ধ ভালো, ফুলটা কোনো কাজ করছে? তাহলে কি স্মেলস কথাটা কি, মানে সরি ভার্বটা কি? স্টেট ভার্ব। ঠিক আছে, ইট সিমস ইজি, এটা খুব সহজ লাগছে, এটা কোনো কাজ করছে না। তো সিমসটা কি একটা স্টেট ভার্ব, এগুলোকে আমরা লিঙ্ক। স্যার মেইনলি অ্যাকশন ভার্ব মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা অ্যাকশন ভার্ব। কাজ করা, প্রত্যেকটা পিছনে লিঙ্ক যুক্ত, এটা মনে রাখবেন। আইএনজি টাইএনজি এগুলো না। কাজ করা বোঝালে অ্যাকশন, আর কাজ করা না বোঝালে স্টেট। স্টেট ভাবে কি লিঙ্কিং ভাবে স্টেট ভার্ব না লিঙ্কিং ভার্ব তো আছে যত ভার্ব আছে সব স্টেট ভার্ব। যত মানে বিকাম দেখবে, বিকাম হচ্ছে একটা স্টেট ভার্ব। হ্যাভ আছে, এটা একটা স্টেট ভার্ব। লিঙ্কিং ভার্বগুলোর মধ্যে আছে ধরেন লিঙ্কিং ভার্ব ইজ ইকুয়াল টু এই পঞ্চেন্দ্রিয়ের সাথে যেগুলো সংযুক্ত, সাউন্ডস, টেস্ট, লুক, স্পাইন, এই যেগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব বলে আপনি একটু ভাষায় গিয়ে আরো দুই থাকে দেখে নেবেন। বেসিক্যালি এগুলি বি বিকাম, তারপরে ওই যে পঞ্চেন্দ্রিয়ের সাথে সম্পর্কিত সেগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। সকল বি ভার্ব, বিকাম, হ্যাভ এবং কি লিঙ্কিং ভার্বগুলোকে আমরা কেমন ভার্ব বলি? স্টেট ভার্ব। এগুলা কেন ইম্পর্টেন্ট জানা সেটা আমরা ভবিষ্যতে দেখব। টেন্সের ক্ষেত্রে গেলে স্টেট ভার্বের ক্ষেত্রে একটা হয়, আবার কি অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আরেকটা টেন্স হয়, সেগুলো আমরা ভবিষ্যতে দেখব। এইজন্য হচ্ছে আমাদের এটা জানা জরুরি। এটা কিন্তু শীটে এতটা এক্সপ্লেন করা নাই, আপনি অন্যান্য ব্যাচে গিয়ে দেখবেন সেখানে হয়তো এত এক্সপ্লেন করা হয় না, কিন্তু আমার কাছে মনে হয় এটা অনেক ইম্পর্টেন্ট। কেন? মানে এটার উপর ডিপেন্ড করে যে দেখেন এখানে আমি লিখছি ইজ লুকিং, এখানে কি লিখছি হি লুকস, পুরো টেন্স চেঞ্জ হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এটা অ্যাকশন ভার্ব ছিল, ওটা স্টেট ভার্ব, সেটা আমরা টেন্সের ক্লাসে দিয়ে শিখব। সেটা একটু মনে রাখবেন। হ্যাঁ, স্টেট ভার্ব কাকে বলে আর অ্যাকশন ভার্ব কাকে বলে। আমরা সংজ্ঞা শিখব, আমরা কিভাবে শিখব? উদাহরণ দিয়ে সংজ্ঞা দিয়ে এগুলো মনে থাকে। তাহলে একটা ক্লাসিফিকেশন আমরা পাইছি, সেটা হচ্ছে ভার্ব দুই প্রকার হয়, অ্যাকশনের স্টেট। আমরা আরেকটা অলরেডি পাইছি, সেটা হচ্ছে ভার্ব দুই প্রকার হয়, ফাইনাইট এন্ড নন। যেটা চেঞ্জ হয় সেটা ফাইনাইট, যেটা চেঞ্জ হয় না সেটা কি নন ফাইনাইট। তারপর ভার্ব হয় ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ভার্বের আর দুইটা প্রকার আছে, ট্রানজিটিভ হচ্ছে ইনট্রানজিটিভ। কোনগুলো ট্রানজিটিভ? যেই সেন্টেন্সে দেখবেন ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের অবজেক্ট নাই সেটা ইনট্রানজিটিভ। I eat rice, I go there. And ভাত খাই, কি খাই? ভাত খাই। অবজেক্ট আছে? জি তাহলে এইটা কেমন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। I go there, আমি সেখানে যাই, কি যাই? উত্তর আসে? কাকে যাই? উত্তর আসে? তাহলে গোটা কেমন ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। তো সকল ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বে কি থাকবে না? অবজেক্ট থাকবে না, অবজেক্ট থাকবে না। বলেন, ওয়ান জিতেছিলাম, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ। ট্রানজিটিভ কেন ট্রানজিটিভ? অবজেক্ট আছে কোনটা?
ইন বাদ দিবেন কেন? in the game ইন দ্য গেম মানে কি? বাংলা কি? ইন দ্য গেম খেলায় অন্তস্থ আছে না? খেলায় কোথায় জিতেছিলাম? খেলায় জিতেছি। তাহলে এটা হচ্ছে কি? এটা কি না? অবজেক্ট। ইনটা না থাকলেই হয়ে যেত অবজেক্ট। এখন দেখেন আমরা যদি ইনটা উঠাই দিই, উই ওয়ান দ্য গেম, আমরা খেলাটা জিতেছিলাম। এখন কিন্তু খেলায় জিতেছিলাম না, আমরা কি? আমরা খেলাটা জিতেছিলাম। তখন এটা কি? একই ভার্ব, প্রথমটাতে ইন্ট্রান্সিটিভ, পরেরটাতে ট্রান্সিটিভ। কেন? কারণ এটার অবজেক্ট আছে, এটার কি? অবজেক্ট নাই। এবং আমরা প্রথম দিন না ওই দিন যে বললাম যে সাবজেক্ট হিসেবে কে কে বুঝতে পারে? নাউন আর প্রনাউন। আর নাউনের phrase ঠিক আছে, তাহলে অবজেক্ট হিসেবে কে বুঝতে পারে? নাউন, প্রনাউন অথবা নাউন ফ্রেজ। কোনো নাউন প্রনাউন বা নাউন ফ্রেজের প্রিপজিশন থাকে না শুরুতে। এই যে দা গেম হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু এখানে যে ইন আছে এটা কি? নাউন ফ্রেজ হতে পারে। এটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, তাহলে এটা কি? ইন্ট্রান্সিটিভ ভার্ব, যেটা এটা কি নাই? অবজেক্ট নাই। ক্লিয়ার? কনফিউশন হুম, কনফিউশন হলো। না না, খুব ইজি তো। কোথায় কনফিউশন বলেন? ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে? এখন তো বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। বাকি কতটুকু মনে বুঝি। না, এইটুকু সহজ করে মনে রাখবেন যে অবজেক্ট আছে, ট্রান্সিটিভ, অবজেক্ট নেই, ইন্ট্রান্সিটিভ। শুধু চেনা, এখন তো দরকার চেনা, ইউজ করা আমরা আর পরে গেছি, পরে গেছি। এবার আমি যদি বলি আই ড্রিঙ্ক, এখানে ভার্ব। প্রথমটা কি? তোমার দিব মানে গরম লাগে। প্রথমটা অবজেক্ট, প্রথমটা ট্রান্সিটিভ। কেন? কারণ আমি বলি আমি কি ড্রিঙ্ক করি না, অ্যালকোহল পান করি না। তখন কি দিয়ে প্রশ্ন করলে আমার অ্যালকোহল আসে, যেটা কি একটা অবজেক্ট। কিন্তু আমি পার্টিতে ড্রিঙ্ক করি না। কি ড্রিঙ্ক করি না? পার্টিতে করি না, বা কি ড্রিঙ্ক করি না সেটা বলা আছে না। তখন এই ড্রিঙ্কটা কি? ট্রানজিটিভ। বুঝছেন? ট্রানজিটিভ ক্লিয়ার? ডিলিট করলাম। সেন্টেন্সে পার্ট কয়টা? দুইটা। সাবজেক্ট এন্ড প্রেডিকেট। যে কাজ করে বা যাকে ডেসক্রাইব করা হয় সে সাবজেক্ট অংশ, প্রেডিকেট। প্রেডিকেটের কয়টা অংশ? তিনটা। কি কি? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। কি কি? ডিরেক্ট, কোনটা ডিরেক্ট? কি দিয়ে করে ডিরেক্ট প্রশ্ন করলে ইনডিরেক্ট কখন? যখন দুইটা থাকে। একটা থাকলে ডিরেক্ট। এরপর যদি ডিরেক্ট ইনডিরেক্ট একসাথে থাকে, ইনডিরেক্ট আগে বসবে পরে ডিরেক্ট। ঠিক আছে? এরপর অ্যাডভার্বিয়াল কি কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে? কখন, কোথায়, কিভাবে, কেন? কোথায়, কখন, কিভাবে, কেন। এগুলোকে আমরা বলি অ্যাডভার্বিয়াল। এরপর আমরা চলে আসছি ভার্বে। ভার্ব সংজ্ঞা থেকে আমরা পাইলাম দুই প্রকার। কি? অ্যাকশন, কোনটা অ্যাকশন? যেটা কাজ করে, যেটা কাজ বোঝায়।
কাজ করা বোঝায় কাজ সেটা করা হচ্ছে অ্যাকশন যেটা কাজ করা বোঝায় না সেটা স্টেপ কোনগুলোকে স্টেট ভার্ব বলে একটু ডিরেক্টলি be become have এরপর আমরা বললাম হচ্ছে আমরা তো আগেই পড়ছি কি কি ফাইনিট নন ফাইনিট ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ কোনটা ট্রান্সিটিভ object যেটা আছে সেটা ট্রানজিটিভ object নাই ট্রানজিটিভ স্যার অবজেক্ট হিসেবে ফার্স্টে ডিরেক্ট করেন প্রথমেই ইনহেরিট পরে আর একটা প্রথমে একটা একটা থাকলে তার প্রথম দ্বিতীয় নাই একটা থাকলে থাকতে এরপর আসে আমাদের আচ্ছা স্যার ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ কি ইন নন ফাইনাইট ভার্বের অংশ নাকি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ফাইনাইট হবে ফাইনাইট ফাইনাইট ভার্বটাই হয় ট্রানজিটিভ হবে না তো নন ফাইনাইট ভার্ব হতে পারে সমস্যা নেই না নন ফাইনাইট ভার্বেরও ওইটাকে আলাদা একটা এক ধরনের অবজেক্ট যেমন আমি বলি ফাইনাইট ভার্ব এটা একটু সম্ভব কোনটা নন ফাইনাইট ভার্ব বাইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব টু বাই এটা কি একটা নন ফাইনাইট ভার্ব না জি স্যার বাই তাহলে বাই এর অবজেক্ট আছে কি কিনি বই কি Books, কিনতে books. বই কিনতে তখন এটা আসলে মেইন অবজেক্ট না মেইন সেন্টেন্স অবজেক্ট না এই যে এটা হচ্ছে কিসের অবজেক্ট এই নন ফাইনাইট ভার্বের অবজেক্ট মেইন অবজেক্ট এটা আমরা আলাদা করে একটা নাম দিই নন ফাইনাইট ভার্বের অবজেক্ট তাহলে এটা বলতে পারি আমরা যে নন ফাইনাইট ভার্বের অবজেক্ট থাকতে পারে কিন্তু সেটাকে শুধু অবজেক্ট বলা যাবে না কি বলতে হবে একদম প্রকাশ করে বলতে হবে যে এটা নন ফাইনাইট ভার্বের অবজেক্ট কিন্তু মেইন অবজেক্ট না ঠিক আছে এই সেন্টেন্সের মেইন অবজেক্ট তো নাই অবজেক্ট যদি কি যাই এটার উত্তর আসতো তখন সেটা কি অবজেক্ট মেইন অবজেক্ট তো নন ফাইনাইট ভার্বের আলাদা করে একটা অবজেক্ট হতে পারে আর এটা কি আছে অবজেক্ট আছে না এটা নন ফাইনাইট ভার্বের অবজেক্ট সেটা আমাদের জানা দরকার এবার আমাদের আরেকটা শ্রেণী বিভাগ আছে একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি মেইন ভার্ব কি অক্সিলারি ভার্ব এখানে প্রথমে রাখি মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব এগুলো ফাইনাইট ভার্বের অংশ এগুলো নন ফাইনাইট ভার্ব আমরা কাউন্ট করব না মেইন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব কোথায় থাকবে ফাইনাইট ভার্ব যেমন আমরা যদি বলি কোনটা ফাইনাইট ভার্ব has শুধু has has হচ্ছে ফাইনাইট ভার্ব he has done the work এই যে এখানে যেহেতু এটা ফাইনাইট ভার্ব he has done the work to earn টা কি হ্যাঁ নন ফাইনাইট ভার্ব to earn টা হচ্ছে সেইখানে আমরা মেইন অক্সিলারি কাউন্ট করব না আমাদের মেইন অক্সিলারি কোথায় এই ফাইনাইট ভার্বের শেষ যে ভার্বটা বা যেটার অর্থ প্রাধান্য পাচ্ছে এখানে সেটা কি মেইন এর আগে যেটা থাকে সেটা হচ্ছে অক্সিলারি he has done the work সে কাজটা করেছে এখানে has এর কি কোনো অর্থ আছে has এর কোনো অর্থ নাই has টা আসলে কি করছে সাহায্য করছে ডানটাকে সাহায্য মানে কি করা আমরা বোঝাচ্ছি কি সে কাজটা করেছে করা কি শেষ তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখার জন্য এর আগে কি দিতে হবে একটা হ্যাজ দিতে হবে তখন হ্যাজটা কি করছে মেইন ভার্বকে সাহায্য করছে হ্যাজের কি কোনো অর্থ আছে হ্যাজের অর্থ নেই সে মেইন ভার্বকে সাহায্য করে বিধায় তাকে কি বলা হয় অক্সিলারি এখানে অর্থ নেই বাট হ্যাজ এর তো অর্থ আছে আছে হ্যাজ তো আলাদা আছে অর্থ আছে যখন আমি বলবো সাথে বসলে তো I has a cat এটা একটা
বেড়াল আছে যেখানে আবার হ্যাজের অর্থটা প্রধান না জি তখন সেই কি মেইন ভার্ব মেইন ভার্ব এই হ্যাজটা হচ্ছে মেইন ভার্ব কিন্তু এখানে হ্যাজটা কি অক্সিলারি ভার্ব আচ্ছা অক্সিলারি ভার্বের কোনো মানে মিনিং হয় না নাকি মিনিং ভার্ব অক্সিলারি কথার অর্থ কি সাহায্য সাহায্যকারী বা হেল্পিং ভার্ব বলি আমরা যে সাহায্য করে কাকে সাহায্য করে মেইন ভার্বকে তার অর্থ প্রধান পায় না সে মেইন ভার্বকে সাহায্য করে কিসের জন্য কেন সাহায্য করে তিনটা কাজে সে সাহায্য করে টেন্স ভয়েস মেইন ভার্ব কে অক্সিলারি ভার্ব তিনটা কাজে সাহায্য করে একটা হচ্ছে কি টেন্স ভয়েস এন্ড মুড একটা হচ্ছে টেন্স প্রকাশ করতে সাহায্য করে ভয়েস প্রকাশ করতে সাহায্য করে আর একটা কি মুড প্রকাশ করতে সাহায্য করে দেখা আছে দেখা তিন নম্বর কত এটা কত পেয়ে আর টোটাল অক্সিলারি ভার্ব নাকি হ্যাঁ ওটা সাথে শিখ থেকে পড়াই না আমি জানি না পেজ নাম্বার 10 আছে এই যে দেখেন লেখা আছে টেন্স ভয়েস এন্ড মুড প্রথম লাইনে এরকম কোনা অক্সিলারি ভার্ব মেইন ভার্বকে সাহায্য করে তিনটা ক্ষেত্রে কি কি টেন্স ভয়েস এবং মুড টেন্স তো বুঝি আমরা সময় বা কাল বলতে ভয়েস ভয়েস কি প্রথম যে বলতে আমরা একটু ভয়েস কি সাবজেক্ট জানা থাকবে হ্যাঁ সাবজেক্ট জানা থাকবে বা সাবজেক্ট যখন নিজে কাজটা করবে তখন সেটা অ্যাক্টিভ নিজে কাজ করবে না তখন হচ্ছে প্যাসিভ প্যাসিভ ভয়েস গঠন করার জন্য আমাদের আলাদা করে কি করতে হয় অক্সিলারি ভার্ব অ্যাড করতে হয় এই জন্য ভয়েস সাহায্য করে আর এটা কি বললাম মুড কি ধরেন আমি বললাম যে ওপেন দ্য ডোর আমার মুডটা কি আদেশ অর্ডার আমি যদি বলি প্লিজ ওপেন দ্য ডোর তখন কি রিকোয়েস্ট তাহলে আমার মুডে চেঞ্জ হয়ে যায় এগুলো বলি আমরা মুড তাহলে আমাদের রিকোয়েস্টের জন্য কোন মুড রিকোয়েস্ট মোডটা প্রকাশ করার জন্য কোন অক্সিলারি ইউজ করছি আমরা মুডটা হচ্ছে একটা মোডাল ভার্ব যেই ভার্ব মুড প্রকাশ করতে সাহায্য করে তাকে আমরা বলি মোডাল ভার্ব মূল বিষয়টা বুঝছেন এই যে আমরা যখন ভার্ব তো ভার্বই ধরেন যে 29 এখানে 27 যে ভার্ব মুড প্রকাশ করতে সাহায্য করে তাকে আপনি কি সাহায্য দিতে পারেন একদম বলেন ইজিলি সুইম করে দেয় মুডে যে সমস্যা হয় রিমোটটা নিয়ে চুরি করে নিয়েছে হ্যাঁ চুরি করে নিয়ে গেছে একবার 23 তো অনেক খারাপ এটা আবার 23 এ সেট থাকবে বুঝছেন যদি আমি সুইং করে স্যার হ্যাঁ বলেন যে ভার্ব প্রকাশ করতে সাহায্য করে ওটা কি বলছেন মোডাল সেটা বলুন সমস্যা নেই অক্সিলারি দুই প্রকার সেটা লেখা আছে এটা লিখে এখানে লিখেন না এটা একটু করবেন পেজ নাম্বার 10 থেকে অক্সিলারি দুই প্রকার প্রাইমারি প্রাইমারি হচ্ছে টেন্স আর ভয়েস প্রকাশ করতে সাহায্য করে মোডাল মুড প্রকাশ করতে সাহায্য করে টেন্স মানে কি কাল সময় বোঝাতে টেন্স বোঝায় এবং ভয়েস কি সাবজেক্ট নিজে কাজ করেছে কিনা সেটা বোঝাতে আমরা ভয়েস ইউজ করি দুইটা একবার পেসিভ এইগুলো সব আমরা বিস্তারিত সামনে পড়ব সমস্যা নেই তো তারপর তোমরা এখন প্রাইমারি অক্সিলারি কাজ কি টেন্স এবং ভয়েস প্রকাশ করা মোডালের কাজ মুড প্রকাশ করা হোয়াট ইজ মুড ওই যে আমরা যখন কথা বলি সেটাই বলছিলাম যে ধরেন he can do the work সে কাজটা করতে পারে he can do the work
হি মে ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। এটা অর্থ হচ্ছে হি, প্রথমটা সক্ষমতা, দ্বিতীয়টা সন্দেহ। সম্ভাবনা, দ্বিতীয়টা হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে, তার সক্ষমতা আছে সেই কাজটা করার। হি মে ডু দ্য ওয়ার্ক, সে কাজটা হয়তো করতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে। এই যে মোডের চেঞ্জটা হচ্ছে, ক্যান দিয়ে আমি কি বোঝাচ্ছি সক্ষমতা, মে দিয়ে বোঝাচ্ছি কি সম্ভাবনা। দুইটা বাংলায় কিন্তু সেম, সে কাজটা করতে পারে, কিন্তু একটা দিয়ে কি বোঝায় সক্ষমতা, আর একটা দিয়ে সম্ভাবনা। সেগুলো আমরা বিস্তারিত করবো লেকচার 20-তে, 19 বা 20। সো মোডাল আজকে আমরা করবো, ঠিক আছে? মোডালের জন্য আলাদা একটা লেকচার শিট আছে, এটা হচ্ছে লেকচার 19। সম্ভাবনা আর সক্ষমতা বলতে মূল বিষয়টা কিন্তু বললাম আর কি। মূল জিনিসটা কি, যে ধরেন যখন আমি ক্যান ইউজ করতেছি তখন আমার মূলটা হচ্ছে সক্ষমতা বলছে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, তো এটা এই কাজটা করার ক্ষমতা আমার আছে। বা যখন আমি ক্যানের জায়গায় মে ইউজ করব তখন এটা অর্থ হয়ে যায় সেই কাজটা করতে পারে। লিখে বুঝাই, বলে বুঝাই, আই ক্যান রাইট লাইক। হি ক্যান রাইড বাইক, যখন আমি ক্যান ইউজ করছি তখন কি বোঝাচ্ছে যে তার এই বাইকটা চালানোর ক্ষমতা, সক্ষমতা। তাহলে সক্ষমতার মুখটা বোঝানোর জন্য আমি এখানে কি ক্যান, এখানে যখন আমি বলছি হি মে রাইড বাইক টুডে, সে আজকে বাইক চালাতে পারে, এটা কি বোঝায়? তার সক্ষমতা বোঝায়, কি বোঝায়? সম্ভাবনা, তার কিন্তু সক্ষমতা বোঝাচ্ছে। তাহলে দুইটা ডিফারেন্ট মুড, এটার মুড হচ্ছে অ্যাবিলিটি, এটার মুড হচ্ছে প্রবাবিলিটি। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো লেকচার 18, 19, 20। আপাতত আমরা বাদ দিই, কিন্তু আমরা এখনো অনেক কিছু জানি না, এগুলো আমাদের মাথায় ঢুকবে না। যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এখানে দুইটা লেখা না, অক্সিলারি কয় প্রকার? প্রাইমারি এন্ড মোডাল। টেন্স এবং ভয়েস প্রকাশ করে প্রাইমারি অক্সিলারি, মুড প্রকাশ করে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি পরে করব কি প্রাইমারি। প্রাইমারি অক্সিলারি আছে আমার তিনটা। প্রথমটা হচ্ছে বি। প্রথম অক্সিলারির নাম কি? বি। বি তে কি কি অন্তর্গত? প্রাইমারি মধ্যে আসে প্রথমটা আসে বি ভার্ব। কি কি? বি নিজে, am, is, are, was, where, have, has, been, এইগুলোকে আমরা বলি বি ভার্ব। এখানে যতগুলো ভার্ব দেখছি কয়টা? 7টা। 7টা, 8টা, ঠিক আছে? এই 8টাকে আমরা কি বলি? বি ভার্ব। আমাদের এরপর আসে হ্যাভ ভার্ব। Have, has, do verb. Do it better. এই তিনটা অক্সিলারি হিসেবে ডান বসাই। অক্সিলারি হিসেবে ডু, ডাজ অথবা আবার রিপিট করি। তাহলে ভার্বকে একটা দিক থেকে শ্রেণী বিভাগ করা হয়, একটা হচ্ছে কি মেইন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে? মেইন ভার্ব কোনটা? যার অর্থ প্রধান, সেটা হচ্ছে কি মেইন ভার্ব। যার অর্থ প্রধান না, সাহায্য করে কোন কোন ক্ষেত্রে টেন্স, ভয়েস এবং মুড প্রকাশ করতে, তাকে আমরা কি বলি? অক্সিলারি ভার্ব। এর মধ্যে টেন্স এবং ভয়েস প্রকাশ করে প্রাইমারি অক্সিলারি, প্রকাশ করে মোডাল অক্সিলারি। অক্সিলারি কয় প্রকার? দুই প্রকার, প্রাইমারি এন্ড মোডাল। প্রাইমারির মধ্যে কোনগুলো পড়ে? যত বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। বি ভার্ব কোনগুলো? বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। তারপর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কি? হ্যাভ ভার্ব। ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ। এই তিনটাকে আমরা বলি মোডাল অক্সিলারি। বা টোটাল কয়টা? 6 আর 8, 14। সো টোটাল 14টাকে আমরা কি বলি? প্রাইমারি অক্সিলারি।
কোন কোন কাজে কোনটা লাগে? প্রথম আসি বি ভার্বের ক্ষেত্রে। বি ভার্ব দুইটা কাজে ব্যবহৃত হয়। একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে বি ভার্ব কয়টা কাজে লাগে? দুইটা। কি কি? কন্টিনিউয়াস টেন্স বোঝাতে এবং প্যাসিভ ভয়েস বোঝাতে। তবে যত জায়গায় আমি কন্টিনিউয়াস টেন্স বোঝাতে চাইবো আমার কি ইউজ করতে হবে? বি ভার্ব, একটা না একটা বি ভার্ব ইউজ করতে হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, I am taking a class now. তাহলে যখন বর্তমানে চলমান কিছু বোঝায় তখন সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। সো আমাদের বাংলাটা কি? আমি ক্লাস নিচ্ছি, আমি ইংলিশ আই, ক্লাস তো ক্লাস নেওয়া টেক, আমি একটি ক্লাস নিচ্ছি, আই এম টেকিং। কেন এত কোনো অর্থ নেই, কেন বসছে? কন্টিনিউয়াস টেন্সটা বোঝানোর জন্য। কন্টিনিউয়াস টেন্স আমরা এই নিয়ম দিয়ে গঠন করি, যেটা একটা অক্সিলারি ভার্ব, যেটা একটা বি ভার্ব। কোন কাজে লাগে? কন্টিনিউয়াস টেন্সের জন্য। আমি যদি বলি I will be preparing for next month. তখন আমি সামনের মাস থেকে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে থাকবো, আমার চলমান থাকে। তখন এটা হচ্ছে ফিউচার, বাট কি চলমান থাকবে মানে কি? কন্টিনিউয়াস। আমাকে এখানে অবশ্যই একটা বি ইউজ করতে হবে। তাহলে বি ভার্ব কিসের কাজে লাগে? কন্টিনিউয়াস কাজে লাগে। আরেকটা কি লিখছি? প্যাসিভ ভয়েস। এটা তো লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আমরা যদি লিখি পারফেক্ট কন্টিনিউয়াস এর একটা, ইট has been raining. বৃষ্টি হচ্ছে। এই বিনটা কি? একটা বি ভার্ব। কি কারণে হচ্ছে? তার কাজটা কি? এটা একটা কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? আমি যদি বলতাম বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়া শেষ। It has rained. বৃষ্টি হয়েছে। মেইন ভার্ব কোনটা? রেইন। আর এখানে হচ্ছে has rained। বিন আছে কোথাও? বি বিন নাই। কেন নাই? কারণ কন্টিনিউয়াস, বৃষ্টি হওয়া শেষ। বৃষ্টি এখনো হচ্ছে, তখন আমাকে কি দিতে হবে? একটা বিন অ্যাড করতে হবে। এই বিনটার কাজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানে যেহেতু কন্টিনিউয়াস কথাটা ইউজ করছি আমরা, তাই কি ইউজ করতে হবে? একটা বি ভার্ব ইউজ করতে হবে। এখন কখন কোনটা ইউজ করবেন, কখন বিন, কখন এম ইজ আর, এগুলো আমরা পরে শিখব, টেন্সে গিয়ে আমরা শিখব। কিন্তু আপাতত জেনে রাখেন যে বি ভার্বটা অবশ্যই কোথায় লাগে? কন্টিনিউয়াস টেন্সে লাগে। যে কোনো টেন্স কন্টিনিউয়াস হবে সেখানে অবশ্যই কি থাকতে হবে? একটা বি ভার্ব থাকতে হবে। আরেকটা সরি, যদি এটা মনে হয় এখানটা আমি পাঠ করে দিই। বলেন যে কোনো কিছু। It has been raining. এরপরে একটা পার্ট থাকে না, since এটা তো থাকে। morning. আমি এত কিছু এখন যাচ্ছি না। না, এটা কি মানে ইয়ে হয়, মানে সেন্টেন্স হয়, ফুলফিল সেন্টেন্স হয়, যেহেতু আমরা It has been raining শুধু এটা হয় না। জাস্ট বোঝানো। অবশ্যই আমাকে একটা টাইম রেফারেন্স দিতে হবে। যখন শুধু আমি বলবো বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এই ফর 2 আওয়ার্স ছাড়া তো এটা কোনো সেন্টেন্স হবে না। ঠিক আছে, একটু বোঝানোর জন্য বলছি। ভবিষ্যতে আমরা বিস্তারিত জানবো। ওকে, আবার ধরেন যে সেন্টেন্স হবে না তা না, ধরেন কিছু ক্ষেত্রে হবে। এই যে ফর 2 আওয়ার্স, এটা কি একটা কনটেক্সট? 2 ঘন্টা ধরে। তাহলে এখন যদি কেউ এসে আমরা ধরেন 1 ঘন্টা ধরে ক্লাস করছি, এখন কেউ এসে আমাকে পরবর্তী আমাকে বলে what are you doing for last 1 hour, তুমি 1 ঘন্টা ধরে কি করছো? তখন আমি কিন্তু বলতে পারবো না I am taking class, বলতে পারবো না I have been taking class। আমি পরের অংশটা না বললাম, কেন বললাম না? কারণ সে কিন্তু প্রশ্নে উল্লেখ করে দিয়েছে কি 1 ঘন্টা ধরে কি করছো। তখন আমি কি বলবো?
I had been taking আচ্ছা এগুলো আসলে আমরা আজকে না দিই আমরা টেন্সের ক্লাসে বিস্তারিত কথা বলবো কোনো সমস্যা থাকবে না কোনোটা নেই এগুলো সমস্যা থাকবে না আমরা শুধু আজকে জানার বিষয় হচ্ছে কি সকল বিভাগ কিসের কাজে লাগে আর এটা কি প্যাসিভ ভয়েস যত প্যাসিভ ভয়েস ইউজ করবেন যেমন সেটা লাঞ্চ নিয়েছে he has taken his lunch এখানে has taken এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ অ্যাক্টিভ কেন কারণ সে নিজে কাজটা করছে কে নিয়েছে সে নিজে কাজটা করছে তখন আমরা এটাকে অ্যাক্টিভ বলি কিন্তু আমি যখন বলি যে লাঞ্চটা নেওয়া হয়েছে সে নিয়েছে না কে নিয়েছে সেটা আমি জানি না টেবিলে রাখছে না লাঞ্চটা নেওয়া হয়েছে তখন আমি বলবো The lunch has been taken by you. the lunch has আমাদের ছিল has taken আলাদা কে নিয়েছে তো আমরা জানি না so the lunch has taken নেওয়া হয়েছে টেন্সের ক্ষেত্রে দুইটাই সেম সে নিয়েছে নেওয়া হয়েছে কাজটা শেষ কিন্তু এটার ক্ষেত্রে আমরা সাবজেক্ট জানতাম বা যে কাজটা করেছি সেটা জানতাম তাই এটা অ্যাক্টিভ ভয়েস এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি সেটা আমরা জানি না এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস এক্সট্রা কি করতে হবে এখানে একটা বিন অ্যাড করতে হবে কেন কারণ এটা প্যাসিভ ভয়েস সকল প্যাসিভ ভয়েসে অবশ্যই কি থাকবে বিন আর যে কোনো জায়গায় যত প্যাসিভ ভয়েস ইউজ করবেন সেখানে অবশ্যই কি থাকতে হবে বি ভার্ব থাকতেই হবে ঠিক আছে তাহলে বি ভার্ব কিসের কাজে লাগে Continuous and passive person. continuous tense and passive clear এটুকু এরপর হ্যাভ ভার্বে আসি হ্যাভ ভার্ব শুধু একটা কাজই করে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স Being এর কোনো এক্সাম্পল হবে being হ্যাঁ সবগুলোর দিব আগে বলে দিই পরে ইনশাআল্লাহ আমরা সবগুলো কারণ যেহেতু টাইম আছে আমাদের হাতে বেশি নাই অবশ্য আচ্ছা ঠিক আছে হ্যাভ ভার্ব কোথায় ইউজ হবে পারফেক্ট টেন্স যত পারফেক্ট টেন্স যত জায়গায় বলবেন যে আপনার পারফেক্ট টেন্স লাগবে সেখানে আপনার হ্যাভ ভার্বও লাগবে আমরা অলরেডি দেখছি ক্লিয়ার কি আই হ্যাভ গন দেয়ার আমি সেখানে গিয়েছি কাজটা শেষ হয়ে গেছে তাই গিয়েছি এখানে একটা কি এরকম যদি পাস্ট পারফেক্ট টেন্স তখন কি লিখব হ্যাঁ he had done the work before I went there so এরকম had থাকতেই হবে কোথায় সকল পারফেক্ট টেন্স বেশি বর্ণনা করি এরপর ডু ডাজ ডিড কি কাজ করে ওইখানে কি লেখা এমফাসাইজ কি লেখা এমফেটিক ভার্ব এটাকে বলে এমফেটিক ভার্ব কোন ক্ষেত্রে এমফেটিকটা আসলে ইম্পর্টেন্ট না আমাদের জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ফর্ম এটা আবার শীটে লেখা নেই শীটের মধ্যে একটু লিখে রাখেন হচ্ছে ফর্ম নেগেটিভ form negative and interrogative of present and past indefinite tense. আমরা যদি কোন একটা সেন্টেন্সে নেগেটিভ করতে চাই অথবা কোন একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে চাই আমাদের কাজটা একটাই শুধু নেগেটিভ করার সময় কি করতে হবে সরি অক্সিলারি ভার্বটার পর একটা নট দিতে হবে আর যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে যেমন
যদি আমার একটা সেন্টেন্স হয় আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করবো, এটার জন্য নেগেটিভ করতে চাই এখন দাও এটা নিয়ে আই এই যদি আমি নেগেটিভ করতে চাই কি করবো? হ্যাভ নট, এখানে যেটা নট লিখবো। যদি এটাকে আমি ইন্টারগেটিভ করতে চাই, হ্যাভটা সামনে চলে আসবে, কি হবে? হ্যাভ আই ইটেন দ্য লাঞ্চ। তাহলে আমাদের কাজ কি নেগেটিভ এবং ইন্টারগেটিভ করার জন্য? অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসা। এবার একটা কথা হ্যাঁ বলবো অবশ্যই, কেন না। কারণ এই যেটা হচ্ছে কি কেমন সেন্টেন্স, এটাকে আমরা অ্যাজারটিভ সেন্টেন্স বলি, হ্যাঁ বাচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলি। এটাকে যখন আমি না বাচক বানাতে চাবো তখন আমার কাজ এটাই, আই হ্যাভ এর পর একটা নট দেয়া, নট ইটেন দ্য লাঞ্চ। তাহলে কোন সেন্টেন্সে নেগেটিভ করতে আমাদের কি করতে হয়? অক্সিলারি ভার্ব বা প্রথম যে অক্সিলারি ভার্বটা থাকে তারপর একটা নট দিতে হয়। আমি যদি এটাকে ইন্টারগেটিভ করতে চাই আমি বলবো হ্যাভ আই ইটেন দ্য লাঞ্চ। কি করছে এখানে? অক্সিলারি ভার্বটাকে অটোমেটিক সাবজেক্টের আগে নিয়ে আসছে। ঠিক আছে, এটুকু বুঝছেন? আবার বলি, নেগেটিভ করতে কি করা লাগে? প্রথম যে অক্সিলারি থাকে সেটার পর একটা নট করতে হয়। যদি ইন্টারগেটিভ করতে চাই আগে অক্সিলারিটা আগে নিয়ে আসে। এরকম সকল টেন্সের বা সকল ভার্বেরই অক্সিলারি ভার্ব এখানে একটা থাকে। ঠিক আছে, যেমন যদি আমি বলি কন্টিনিউয়াস টেন্স, আই এম ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এখানে কোনটা অক্সিলারি? এম। এটা হচ্ছে কি মেইন ভার্ব। কিন্তু থাকে না শুধুমাত্র দুইটা টেন্সের, প্রেজেন্ট এবং পাস্ট ইনডেফিনিট। যেমন আই ইট রাইস, আমি খাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, কোনো অক্সিলারি ভার্ব আছে? না। তখন আমাদের আবার নেগেটিভ কিভাবে করব? তখন আমরা কি করি? আর ওই ডু ডাজ ডিড, ওই ডু ডাজ ডিড এর কাজ হচ্ছে ওইটা। যখন আমি বলবো আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, কোনটা অক্সিলারি এখানে? অক্সিলারি নাই। তখন আমরা কি করব? আই ডিড একটা অক্সিলারি নিয়ে এসে নট ডু ডিড। ডু ভার্বের কাজ কি? এরকম নেগেটিভ হবে। এটা যদি ইন্টারগেটিভ করতে চাই ডিড এগুলো দিয়ে যেদিন সেন্টেন্স পড়াবো সেদিন এগুলো আরো বিস্তারিত আরো বলবো। আপাতত একটু জেনে রাখেন যে ডু ভার্বের কাজ কি? নেগেটিভ এই যে দুইটা টেন্সের প্রেজেন্ট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ এবং ইন্টারগেটিভ ফর্ম তৈরি করা। ক্লিয়ার এটুকু? তাহলে আমরা প্রাইমারি অক্সিলারি গুলো মোটামুটি ক্লিয়ার। কি কি? বি হ্যাভ এবং ডু। ডু বি এর কাজ দুইটা, কন্টিনিউয়াস টেন্স এন্ড প্যাসিভ ভয়েস। হ্যাভ এর কাজ পারফেক্ট পারফেক্ট টেন্স গঠন করা, এবং কি ডু এর কাজ ইন্টারগেটিভ ফর্ম করা, তৈরি করা, সে প্রেজেন্ট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে। এই হচ্ছে আমি একটা সেন্টেন্স লিখি এরকম, যুক্তি দিয়ে বলছি একটু ধরেন 2 ঘন্টা যাবত ফুটবল খেলা হচ্ছে, 2 ঘন্টা যাবত ফুটবল খেলা হচ্ছে। কনটেক্সটটা চিন্তা করি, ফুটবল খেলাটা কি এখন চলমান? হচ্ছে না, চলমান। তার মানে এটাকে আমি কন্টিনিউয়াস বলতে পারবো। এখানে আমাদের একটা টাইম রেফারেন্স আছে যেটা আপনি একটু আগে বললেন, যে আমি কখন শুধু কন্টিনিউয়াস ইউজ করব, কখন পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। যখন আমার টাইমটা দেয়া থাকবে যে এত ঘন্টা ধরে, তখন আমি পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। যখন টাইমটা দেয়া থাকবে না তখন কি শুধু কন্টিনিউয়াস। যেমন আমি বলতে পারি আই এম টেকিং এ ক্লাস নাও, আমি এখন একটা ক্লাস নিচ্ছি। সেটা আমি যখন বলবো আমি 1 ঘন্টা ধরে নিচ্ছি, তখন আমাকে এম বলা যাবে না, কি বলতে হবে? হ্যাভ বিন। আই হ্যাভ বিন টেকিং এ ক্লাস ফর 1 আওয়ার। ঠিক আছে, তার মানে এখানে একটা টাইম রেফারেন্সও আছে। টাইম রেফারেন্স থাকে সেটা শুধু কন্টিনিউয়াস থাকে না, কি কন্টিনিউয়াস হয়ে যায়? পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে এই টেন্সের নাম কি? পারফেক্ট কন্টিনিউয়াস।
টেন্সটা আমরা নির্ণয় করতে পারছি কিভাবে কন্টিনিউয়াস কিভাবে যে এখনো চলমান পারফেক্ট কেন কারণ একটা টাইম এগুলো আমরা আবার টেন্সের ক্লাসে আবার বলবো সমস্যা নেই তো এই টেন্সটার নাম কি পারফেক্ট কন্টিনিউয়াস টাইম ডিফারেন্স থাকলে পারফেক্ট 2 ঘন্টা যাবত ফুটবল খেলা হচ্ছে টেন্সটা কি পাইলাম আমরা পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরপর এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ অ্যাক্টিভ আচ্ছা 2 ঘন্টা ধরে ফুটবল খেলা হচ্ছে কে খেলছে আমরা জানি এটা প্যাসিভ তাহলে কি এটা প্যাসিভ এটা প্যাসিভ তাহলে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস প্লাস কি প্যাসিভ তাহলে দেখেন আমার কয়টা অক্সিলারি লাগবে মেইন ভার্ব কোনটা খেলা প্লে প্লে হচ্ছে কি মেইন ভার্ব আমার অক্সিলারি লাগবে কিসের জন্য পারফেক্টের জন্য আমার একটা অক্সিলারি লাগবে কন্টিনিউয়াসের জন্য আমার একটা অক্সিলারি লাগবে প্যাসিভের জন্য আমার একটা অক্সিলারি লাগবে মেইন ভার্ব হচ্ছে কি প্লে তাহলে এই যে আমার এখানে ফাইনাইট ভার্বটা ইউজ করব আমার টোটাল কয়টা ভার্ব থাকবে চারটা একটা মেইন ভার্ব তিনটা অক্সিলারি পারফেক্টের জন্য আমরা কি ইউজ করি হ্যাভ হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট কি ফুটবল তার সাথে বসে হ্যাজ তারপর কন্টিনিউয়াস আইএনজি এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আমাদের যে বি ভার্বটা বসে সেটাকে আমরা বলি বিন এই টেন্সের জন্য বি ভার্ব একটাই বসবে সেটা কি বিন তাহলে কন্টিনিউয়াসের জন্য আমার একটা বি ভার্ব বসবে এবং সেটা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস এই জন্য কি হয়ে গেছে বিন হয়ে গেছে কেন বিন হইলো সেটারও একটা যুক্তি আছে যেমন হ্যাভ হ্যাজ এর পর সবসময় ভার্বের V3 হয় বি ভার্বের V3 হচ্ছে বি এই জন্য বিন হয়েছে সেটাতে আমরা না যাই আমরা ডাইরেক্ট স্ট্রাকচার মুখস্থ করব যে হ্যাজ এর পর বিন হয় কোন টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফুটবল হ্যাজ বিন এবার আমাদের বাকি কি প্যাসিভ ভয়েস আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন দেখব যে যদি কোনো টেন্স কন্টিনিউয়াস হয় সেখানে যে বি ভার্বটা এক্সট্রা দিতে হয় সেটা অলওয়েজ বিং হয় এটা আমরা পরে বলবো প্যাসিভ ভয়েস যখন পড়াবো তখন আবার বলবো এখন আবার বলতেছি যে যখন আমরা কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করব তখন আমাকে এক্সট্রা একটা বি ভার্ব আনতে হবে প্যাসিভ ভয়েসের জন্য কি লাগে বি ভার্ব লাগে কোন বি ভার্বটা আনবো এটা থেকে যেটা যে কন্টিনিউয়াস টেন্স হয় অলওয়েজ আসবে প্যাসিভ তাহলে এখানে আমরা একটা বিং দিতে হচ্ছে কিসের জন্য প্যাসিভ ভয়েসে এরপর আমি মেইন ভার্ব ইউজ করব যেহেতু এটা প্যাসিভ ভয়েস মেইন ভার্বটা অলওয়েজ V3 হয় Football has been being played for 2 hours. সেটা কি এটা তো প্রথমে হয়তো আমাদের এইভাবে ভেঙে ভেঙে বলতে হয় কিন্তু একটা টিচার যখন আমরা ধরুন ভাত খাওয়া শিখছি কিভাবে শিখছি প্রথমে হাত দিয়ে ধরতে হবে মুখের কাছে আনতে হবে খুলতে হবে মুখ তারপর মুখে দিতে হবে টানতে হবে অনেক কিছু মেনে মেনে করতে হয় কিন্তু এখন কি লাগে এত কিছু চিন্তা করি খাওয়ার সময় না তাহলে এখন যখন সেন্টেন্সগুলো তৈরি করবেন ভেঙে ভেঙে করবেন একটা সময় দেখবেন চার এগুলা একটু চিন্তা করবেন আমি স্যার আপনি কি বলছেন বেইং এর পর ফার্স্ট ও এটা প্লেট এটা কথা এটা প্যাসিভ ভয়েস হলো অলওয়েজ ভার্বের ভিত্তি এজন্য প্লেটার প্লেট সেটা তো পরে পড়বো আমরা সমস্যা স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে বিং হবে মানে হ্যাভ হ্যাজ এর পরে স্যার কন্টিনিউয়াস কথা থাকবে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে যে কোনো কন্টিনিউয়াস টেন্সের নামের মধ্যে যদি কন্টিনিউয়াস কথাটা থাকে সেটা প্যাসিভ করার জন্য আমার বিং আনতে হবে সেগুলো আমরা প্যাসিভ করার সময় শিখবো কিন্তু এখন যেটা শেখার কথা যে প্রত্যেকটার জন্য যে একটা করে অক্সিলারি ভার্ব আসে কিনা তাহলে পারফেক্টের জন্য আসছে হ্যাজ কন্টিনিউয়াসের জন্য আসছে বিন প্যাসিভের জন্য আসছে এটুকু বুঝছেন এটুকু বুঝছেন এটুকু সবাই বুঝে না অনেক টিচারও বুঝেন আপনাদের অনেক টিচার আছে যে বুঝেন আপনারা যে বুঝছেন অনেক কিছু বুঝে বলছেন কিন্তু মাথায় বেশি প্রেসার পড়ে গেলে আবার সমস্যা সবই বুঝি ভাষায় গেলে বলা যায় ভাষায় কি গোলাবে না পড়তেই থাকবেন যতক্ষণ না আমি ডানটা কেটে দেন তো ডান কি দিচ্ছে ডান কখন অক্সিলারি হিসেবে বলা ওই যে ডু এর মধ্যে লেখা ডু ডাজ ডি ডান কখন অক্সিলারি হয় না ডু হয় ডাজ ডাজ বা ডি হয় ডান কোথায় বসে
as a main verb ওটা যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে তখন বসতে পারে পারফেক্ট টেন্স exercise লিখতে হবে না এগুলো আমাকে মুখ মুখ করবে because my hobby is swimming. প্রত্যেকটা সেন্টেন্সে অক্সিলারি এবং মেইন ভার্ব কাজে ব্যবহৃত দুটো সেন্টেন্স আছে প্রথমটাতে কি অক্সিলারি am পরেরটাতে is অক্সিলারি ভার্ব অক্সিলারি দ্বিতীয়টাতে মনে হয় is the main verb. is হচ্ছে মেইন ভার্ব সুইমিং কি এটা তো নাউন সুইমিং হচ্ছে নাউন নাউন না বলে যেহেতু এটা ভার্ব এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব আমরা সেগুলোকেই বলি যেগুলো ভার্ব হিসেবে কাজ করে হয় নাউন হয় অ্যাডভার্ব নয়তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেগুলো আমরা লাস্টের ক্লাসে একদম লাস্টের যে ক্লাস সেটাতে পড়ব যাই হোক এখন আমাদের মেইন এবং অক্সিলারি চেনার কথা তাহলে আমি প্রথমেই কথা বলছিলাম যে মেইন এবং অক্সিলারি কিসের উপর নির্ভর করা হয় ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বে কি থাকে না অক্সিলারি ভার্ব থাকে না তো এটা যে ফাইনাইট ভার্ব এম সুইমিং টোটালটা কিভাবে বুঝবেন আমি সাঁতার কাটছি যদি আমি টেন্স চেঞ্জ করে দিই আমি সাঁতার কাটবো এই সাঁতার কাটা কথাটা চেঞ্জ হচ্ছে না জি চেঞ্জ হচ্ছে একবার হচ্ছে কি সাঁতার কাটছি আরেকবার কি সাঁতার কাটবো তার মানে কি এটা ফাইনাইট ভার্ব টোটালটাই কি সুইমিং সহ কি ফাইনাইট মাই হবি ইজ সুইমিং আমার শখ সাঁতার কাটছে এরকম হয় কি এটা যদি টেন্স চেঞ্জ করে দিই অতীত করে দিই আমার শখ সাঁতার কাটা ছিল সাঁতার কাটা আর এটা হচ্ছে কি আমার শখ হলো সাঁতার কাটা সাঁতার কাটা ওয়ার্ডটা কি চেঞ্জ হয়েছে না তার মানে কি এটা কি নন ফাইনাইট এই ভার্বটা চেঞ্জ হয় এটা কি ভার্ব নন ফাইনাইট ভার্ব কোনটা শুধু ইজ এবং ইজ কি তাহলে কি ভার্ব মেইন অক্সিলারি মেইন ঠিক আছে ইজ হচ্ছে মেইন ভার্ব মানে একটাই ভার্ব আছে দুইটা নাই একটা থাকলে সেটাই কি মেইন ভার্ব এখানে ইজটা কি এম না ইজ ইজটা কি অক্সিলারি এখানে ইজটা কি মেইন কেন কারণ এটা ফাইনাইট ভার্ব ছিল সুইমিং সহ সুইমিং এর এই টোটালটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব লাস্টেরটা হচ্ছে মেইন এটা কি অক্সিলারিটার নাম কি প্রাইমারি অক্সিলারি কোন কাজে কাজ করতেছে এখানে এটা কন্টিনিউয়াস টেন্সে কাজ করছে এখানে ইজটা মেইন ভার্ব কেন সুইমিংটাকে আমরা দেখছি সেটা কি একটা নন ফাইনাইট ভার্ব সেটা ফাইনাইট ভার্বের অংশ না ফাইনাইট ভার্বের অংশ কতটুকু এতটুকু যেটা মাত্র একটাই ওয়ার্ড তাহলে কি এটাই কি মেইন আমি যখন বলছি মাই হবি ইজ সুইমিং ইজটা মেইন কিন্তু হি ইজ সুইমিং ইজটা কি অক্সিলারি তাহলে মেইন অক্সিলারি আইডিয়াটা ক্লিয়ার সময় আছে বিষয় না থাকলে আবার আরো বুঝাবো তাহলে একবার আজকে শেষ রিডিং পার্ট পড়াবো না রিডিং পার্ট আসলে আমি পড়াই না রিডিং পার্ট প্রথম দিন পড়াইছি কি করবো আচ্ছা পড়াই গ্রামারটা ভালো করে করবেন রিডিং এর কাজ আপনাদের আইএলটিএস টিচাররা দেখবে এখানে জাস্ট এমনি দেওয়া আছে যাই হোক as private universities can offer an impressive number of benefits
studying at these universities is a good option for many students. এই সেন্টেন্সের অর্থ কি? যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ধরনের উপকারিতা রয়েছে, সেজন্য কি এই ধরনের ইউনিভার্সিটিতে পড়া অনেক স্টুডেন্টদের জন্য একটা ভালো অপশন। অপশন ইংলিশ বাংলা কি বলে? অপশন বাংলা কি? হ্যাঁ, বিকল্প। Option for students. First of all, there is no session jam in this institution. এই ধরনের ইনস্টিটিউশন কি থাকে না? সেশন জট থাকে না। That's why এই জন্য students can complete their entire education within the set time. বলতে এখানে সেটটা কোন পার্ট অফ স্পিচ? টাইমটা কি? টাইম কি? নাও প্রথম দিন আমরা বললাম না এটা নন নাও সময়। টাইম কি? নন কাউন্ট নাউন ছিল না, এর আগে কি বসে? মাছ। তো সেটটা কি? আমরা আগে বসছে এটা হচ্ছে কি? সেট টাইম, নির্দিষ্ট সময়। ঠিক আছে, নির্দিষ্ট সময়। তাহলে কি করতে পারে তারা? তাদের এডুকেশনটা কমপ্লিট করতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে। Another important factor is that many private universities have strong connections with the corporate sector. তাহলে কি হয়? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি? প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কি থাকে? একটা স্ট্রং কানেকশন থাকে, সম্পর্ক থাকে কাদের সাথে? কর্পোরেট সেক্টরের সাথে। As a result, এর কারণে students can expect to get a good job easily after completing their study, as university management has the ability to help them to get a high quality job by using their connection with the corporate world. ভেঙে পড়ি। As a result, এর ফলে students can expect, স্টুডেন্টরা এক্সপেক্ট করতে পারে বা আশা করতে পারে to get, পেতে, কি পেতে? একটা ভালো চাকরি। কিভাবে? খুবই সহজে, ইজিলি, after completing their study, তাদের পড়াশোনা শেষ করার পর। কোনো অর্থ না বুঝলে জিজ্ঞাসা করবেন। as a university management, as যেহেতু ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট, ঠিক আছে, কি আছে তাদের? সক্ষমতা আছে টু হেল্প করতে কি ক্ষেত্রে? ভালো কোয়ালিটি একটা জব পেতে বাই ইউজিং দেয়ার কানেকশন উইথ দ্য কর্পোরেট, তাদের যে কানেকশনটা আছে সেটা ইউজ করে। মোর ওভার, যাই হোক বা উপরন্তু, the faculties of most of the private universities tend to be very professional and sincere about their work. তাহলে ওইখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা কাজ করে বা ফ্যাকাল্টি মানে কি? শিক্ষকদের বলা হয়। the faculty, শিক্ষকরা বেশিরভাগ ক্ষেত্রে কি? প্রফেশনাল এবং কি? সিনসিয়ার। Thus, এইভাবে they usually put more effort into providing quality education to their students. কি বুঝালো এটা দিয়ে? তারা সাধারণত কি করে? বেশি কোন ক্ষেত্রে? স্টুডেন্টদের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে। Although, যদিও প্রাইভেট ইউনিভার্সিটিস আর ক্রিটিসাইজ, তাদেরকে ক্রিটিসাইজ করা হয় কিসের ক্ষেত্রে? Over many issues, অনেক ধরনের ক্ষেত্রে। The benefits of studying at these universities are praiseworthy. Praiseworthy মানে প্রশংসাজনক। ঠিক আছে, যেগুলো প্রশংসা করা যায়। এই ওয়ার্ডগুলো যেগুলো নতুন শিখলেন আন্ডারলাইন করে রাখবেন। ক্রিটিসাইজ মানে কি বললাম? সমালোচনা করা। এখানে লেখা আছে আর ক্রিটিসাইজড। মেইন ভার্ব কোনটা এখানে? ক্রিটিসাইজড। আরটা কি? যেমন বা প্রাইমারি অক্সিলারি, অবশ্যই কোন কাজ করছে সে? কন্টিনিউয়াস বোঝাচ্ছে না? কি বোঝাচ্ছে তাহলে? পারফেক্ট। বি ভার্ব দুই টাকায় দিই করে, কন্টিনিউয়াস আর প্যাসিভ ভয়েস। কন্টিনিউয়াস যেটা বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে? প্যাসিভ ভয়েস বোঝাচ্ছে। তাহলে আর ক্রিটিসাইজ করা হয়। সাবজেক্ট নিজে কাজ করে, কে সাবজেক্ট এখানে? প্রাইভেট ইউনিভার্সিটি। তারা কি নিজেরা নিজেদের ক্রিটিসাইজ করে? অন্য লোক। সেটা এখানে উল্লেখ করা নাই, এই জন্য কি ইউজ করা হয়েছে? প্যাসিভ ভয়েস, এবং এই জন্য আর ইউজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে যা আমরা শিখবো তা অন্যান্য ক্ষেত্রে গিয়ে অ্যাপ্লাই করব।
যে এখানে একটা দেখলাম সেন্টেন্স, তার মানে আটটার ইউজটা একটু চিন্তা করে দেখি আমি যে বললাম সেটার সাথে কোথায় মিলে, এভাবে একটু পড়াশোনা করবে। তাহলে মেইন ভার্ব কি ক্রিটিসাইজ? Criticize main verb. এবার আসি আমরা according to the passage, what is the first benefit of studying at a university? প্রথম বেনিফিটটা কি? নো সেশন জ্যাম। কোথায় লেখা ওই যে ফার্স্ট অফ অল, এই কথাটা দেখে বোঝা যায় যে প্রথম বেনিফিট কি? সেশন জ্যাম বা সেশন জট নাই। সেকেন্ড, প্রাইভেট ইউনিভার্সিটিজ হ্যাভ স্ট্রং কানেকশন উইথ corporate sectors. The faculties of most of the private universities tend to be very professional and sincere about their work. এখানে সিনসিয়ার দিয়ে আসলে কি বোঝাচ্ছে? সিনসিয়ারের নরমাল বাংলা কি? কি? মনোযোগী ভালোভাবে দায়িত্ব পালন করছে। তাহলে এখানে কোনটার সাথে মিলে বলা? জেনুইন। ঠিক আছে? জেনুইন। তারপর কি হবে? প্রাইভেট ইউনিভার্সিটিজ আর ক্রিটিসাইজ ওভার মেনি ইস্যুস। এখানে আর এবং ক্রিটিসাইজ কি কি? অক্সিলারি মেইন অক্সিলারি আর মেইন। Why do students expect to get a good job after completing their কেন? কানেকশন উইথ দ্য কর্পোরেট সেক্টর। এই জন্য হচ্ছে এগুলো পড়ায় না। এগুলো কি আমি না পড়ালে পারতাম না? যেহেতু বললেন যে পড়াবে না, তাই পড়াবে। যেটা দরকার নেই সেটা আমরা করবো না, যেটা দরকার সেটা একটু বেশি করতে হবে। ঠিক আছে? তাহলে এরপরেও আজকে যে ক্লাস করে গেলেন, এরপরেও যদি মোডাল তো না, ভার্ব অবজেক্ট প্রেডিকেট এগুলো নিয়ে কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে দাগায় নিয়ে আসবেন। ভালো